রাজা ভানুপ্রতাপ মায়ান্দ্রীকে নিয়ে মহলে চলে যায়। রাতের সময় মায়ান্দ্রী রাজা ভানুপ্রতাপকে বলে ওঠে, আমার আজ রাজগুরুর ব্যবহার একদমই পছন্দ হয়নি মহারাজ। পছন্দ তো আমারও হয়নি রানী মায়ান্দ্রী, কিন্তু উনি আমার পিতার সময় থেকে এই রাজ্যের যে রাজগুরু। কিন্তু আপনি এই রাজ্যের মহারাজ, তাই আমার মনে হয় আপনার তাকে বের করে দেওয়া উচিত। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। আমিও মনে মনে তাই ভাবছিলাম। এখন আপনি ঘুমিয়ে পড়ুন মহারাজ, আপনাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে। তুমি ঠিকই বলেছ রানী। জানি না কেন, কিন্তু কিছুদিন ধরে আমার খুব ক্লান্ত লাগছে। আর জানি না কেন, কিন্তু আমার মনে হয় আমি ভেতর থেকে খুবই অসুস্থ। আপনি রাজকাজে খুব বেশি ব্যস্ত থাকেন মহারাজ, হয়তো সেই জন্যই। তাই আপনি এখন বিশ্রাম নিন, আর কোনো কথা না বলে। ভানুপ্রতাপ গভীর ঘুমে তলিয়ে যায়। মধ্যরাত হয়ে যায়। রানী পদ্মাবতী মহলের ছাদে চিন্তিত মনে দাঁড়িয়েছিল। ঠিক তক্ষুনি তার কানে রাজগুরুর আওয়াজ আসে। রানীমা, আপনি এখনো ঘুমাননি? রানী পদ্মাবতী ঘুরে রাজগুরুকে বলে ওঠে, কেন জানি না, কিন্তু আমার স্বামীর ভিতরে কেমন অদ্ভুত বদল নজর আসছে আমার। আমি এই বিষয়েই আপনার সাথে কথা বলতে এসেছি রানীমা। বলতে কি চাচ্ছেন রাজগুরু আপনি? রানী পদ্মাবতী, সত্যি তো এটাই, রানী মায়ান্দ্রী রাজু ভানুপ্রতাপের মস্তিষ্ক পুরোপুরি নিজের হাতে নিয়ে নিয়েছে। আর একটা কথা, যেদিন থেকে রানী মায়ান্দ্রীর বিবাহ রাজার সাথে হয়েছে, মহারাজ দিন দিন অসুস্থ আর ক্লান্ত হয়ে যাচ্ছে। আর তার বুদ্ধি, প্রতিভা, বুঝদারের ক্ষমতা দিন দিন হ্রাস পেয়ে যাচ্ছে। রানী পদ্মাবতী খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনল এবং কিছু ভেবে বলে উঠল, আপনি একদম ঠিক বলেছেন। দূরের থেকে দেখেই মনে হয় মহারাজ খুব অসুস্থ, আর আমার সাথে ঠিকভাবে কথাটা অবধি বলে না। রাজগুরু চিন্তিত হয়ে রানী পদ্মাবতীকে বলে ওঠে, রানীমা, আমার কিছু তো গন্ডগোল লাগছে। এই সব কিছু হচ্ছে যখন থেকে মহারাজ রানী মায়ান্দ্রীকে বিবাহ করে মহলে এনেছেন। রাজগুরু এটা বলতে বলতেই রানী পদ্মাবতী ও রাজগুরুর কানে একটা সৈনিকের চেঁচানোর আওয়াজ আসে। রাজগুরু আর রানী পদ্মাবতী চেঁচানোর দিশার দিকে দৌড়াতে লাগলো। তখনই হঠাৎ তার পা মহলের মুখ্য দুয়ারের কাছে গিয়ে থেমে গেল। মুখ্য দুয়ারের পাহারাদার দুটো সৈনিক মৃত অবস্থাতেই মাটিতে পড়ে আছে। দুই সৈনিকের শরীর থেকে তাদের হৃদয় অদৃশ্য ছিল। এটা দেখে রাজগুরু খুব ভয় পেয়ে যায় আর রানী পদ্মাবতীকে বলে ওঠে, ঠিক এমনভাবেই একজনের মৃতদেহ আমি দেখেছি। ওই মৃত ব্যক্তির নাম রাজু ছিল। তার শরীর থেকেও হৃদয় অদৃশ্য ছিল। আমার পুরোপুরি বিশ্বাস হয়ে গেছে এখন। কিছুই ঠিক নেই এখন আর। তখনই সেখানে একটা সৈনিক এসে উপস্থিত হয় আর ওই দুই সৈনিকের মৃতদেহে দেখে খুবই ভয় পেয়ে যায়। রানী পদ্মাবতী একটা সৈনিককে বলে ওঠে, যাও যাও, শিগগিরই গিয়ে মহারাজকে ডেকে আনো। সেই সৈনিক তাড়াতাড়ি করে রাজা ভানুপ্রতাপের কক্ষে যায় এবং রাজাকে ডাকতে থাকে, মহারাজ, মহারাজ উঠুন। রাজমহলের দুয়ারে দুজন পাহারাদারকে কে যেন মেরে ফেলেছে। তাড়াতাড়ি উঠুন মহারাজ, মহারাজ উঠুন। রানীমা আপনাকে ডেকে পাঠিয়েছে। কিন্তু মহারাজের ঘুম কিছুতেই ভাঙল না। সৈনিক না থেমে আবারও মহারাজকে ডেকে উঠল, মহারাজ, মহারাজ উঠুন। রানীমা আপনাকে ডেকেছেন মহারাজ। কিন্তু রাজা ভানুপ্রতাপ কোনো উত্তর দিল না। এটা দেখে সৈনিক আশ্চর্য হয়ে গেল যে এত ডাকলাম তাও কেন মহারাজ উঠল না। সে তাড়াতাড়ি করে আবার রানী পদ্মাবতীর কাছে গেল আর সকল ঘটনা খুলে বলল। মহারাজকে এত ডাকলাম তাও সে উঠছে না। মহারানী, আমার কথার কোনো উত্তরই দেননি তিনি। মহারাজের কক্ষে তার দ্বিতীয় রানী তো ছিল, তোমার তাকে বলা উচিত ছিল। মহারানী, মহারাজের কক্ষের দুয়ার খোলা ছিল, তাই আমি ভেতরে ঢুকতে পেরেছিলাম। কিন্তু রানী মায়ান্ত্রী সেখানে ছিল না। রাজগুরু এটা শুনে রানী পদ্মাবতীকে বলে ওঠে, এখন আমার পুরোপুরি বিশ্বাস হয়ে গেছে যে রানী মায়ান্ত্রী কোনো সাধারণ স্ত্রী নয়। রানী পদ্মাবতী এটা শুনে আশ্চর্য হয়ে যায় আর রাজগুরুকে বলে ওঠে, তাহলে তো রাজগুরু
আমাদের মহারাজের কক্ষে গিয়ে একবার দেখা উচিত, সে ঠিক আছে কিনা। রানীমা, আমারও তাই মনে হয়। শিগগিরই চলুন আমার সাথে। রাজগুরু আর রানী পদ্মাবতী তাড়াতাড়ি করে রাজার কক্ষে যায়। তখনই সেখানে রানী মায়ান্ত্রী এসে পৌঁছায়। সে রাজগুরু আর রানী পদ্মাবতীকে দেখে বলে ওঠে, আপনারা আপনারা দুজন আমাদের কক্ষে কি করছেন? রাজগুরু রানী মায়ান্ত্রীকে সব ঘটনা খুলে বলতে লাগলো। মহারানী, আপনি কি সৈনিকের চেঁচানোর আওয়াজ শুনতে পাননি? কই, আমি তো কিছু শুনতে পাইনি। আমাদের এখনই মহারাজের সাথে কথা বলতে হবে। এটা দেখে যখনই রাজগুরু রাজার মাথায় হাত দেয়, সে পুরোপুরি আশ্চর্য হয়ে যায় এবং রানী পদ্মাবতীকে বলে ওঠে, মহারাজ খুব পরিমাণে অসুস্থ, তাড়াতাড়ি বৈদ্যকে ডাকতে হবে। কিছু সময়ের মধ্যেই কৃষ্ণনগর রাজ্যের সব থেকে দক্ষ বৈদ্যকে ডেকে পাঠানো হয়। বৈদ্য মহারাজকে দেখে বলে ওঠে, মহারাজের জ্ঞানে ফেরানো খুবই জরুরি। মহারাজকে কে যেন বিষ দিয়েছে। এটা শুনে রাজগুরু আর রানী পদ্মাবতী পুরোপুরি আশ্চর্য হয়ে যায় এবং বলে ওঠে, আপনি কি বলছেন রাজবৈদ্য? আমি একদম ঠিক বলছি। আপনাদের কি মহারাজের চেহারা কেমন নীলচে লাগছে না? এটা বলেই রাজগুরু মহারাজের পা দেখিয়ে বলে ওঠে, এনার পাকে লক্ষ্য করুন। মহারাজের শরীরে কেউ বিশেষ প্রকারের বিষ প্রয়োগ করেছে। এই জন্যই মহারাজের পায়ে কেমন ফোলা ফোলা ভাব হয়েছে। এটা এটা কিভাবে হতে পারে? এটা তো আমিও বুঝতে পারছি না যে এটা কিভাবে সম্ভব। আপনি তো কৃষ্ণনগরের সব থেকে গুণী বৈদ্য। আপনি মহারাজের চিকিৎসা করুন, কোনোভাবে তাকে জ্ঞানে ফেরান। তারপর বৈদ্য মহারাজের চিকিৎসা করতে থাকে, কিন্তু মহারাজের জ্ঞান কোনোভাবেই ফেরে না। রানী পদ্মাবতী চিন্তিত হয়ে নিজের কক্ষে বসেছিল। ঠিক তখনই সেখানে রাজগুরু এসে উপস্থিত হয় এবং বলে ওঠে, মহারানী, এখন হাতের উপর হাত রেখে বসে থাকলে কিচ্ছু হবে না। বৈদ্যর ইশারা বুঝুন। আমাদের কিছু না কিছু তো করতেই হবে, না হলে মহারাজের প্রাণও যেতে পারে। কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। রাজগুরু, আপনিই এখন বলুন, আমি কি করব? তাহলে চলুন আমার সাথে মহারানী। রাজগুরু কৃষ্ণনগর রাজ্যের সীমান্তের শেষে নিয়ে গেলেন, যেখানে একটা বটগাছের নিচে একজন সাধু তপস্যা করছিল। আচমকা ওই সাধু চোখ খুলে তাদের দুজনকে দেখে বলে ওঠে, তোমাদের দুজনকে আমার কাছে আরও আগে আসতে হতো, কিন্তু তোমরা আসতে দেরি করে ফেলেছ। সময় খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে যে। আপনি বলতে কি চাচ্ছেন সাধু বাবা? আমি জানি তুমি মহারাজের প্রাণ বাঁচাতেই এখানে এসেছো। কিন্তু এটা আপনি আপনি কি করে জানলেন সাধু বাবা? সাধু বাবা রহস্যময়ীভাবে রানীকে দেখে বলে ওঠে, আমি একজন সিদ্ধ পুরুষ সাধু। আমি ঘন জঙ্গলে ঈশ্বরের আরাধনা করে এই জ্ঞান পেয়েছি। আমার থেকে কোনো কিছুই লুকিয়ে নেই। কিছু সময় আগে মহারাজ তার দ্বিতীয় স্ত্রী নিয়ে এখান থেকেই যাচ্ছিল। তখনই আমার নজর তাদের উপরে পড়ে, আর আমি তাকে দেখে তখনই বুঝে ফেলেছি যে ওনার সাথে কোনো সাধারণ স্ত্রী নয়, একজন ভয়ঙ্কর ডাইনি যাচ্ছে। এটা শুনে রাজগুরু আর পদ্মাবতী পুরোপুরি আশ্চর্য হয়ে যায়। ডাইনি? আপনি কি বলতে চাচ্ছেন? এটাই যেটা তুমি শুনলে রাজগুরু। মহারাজ যে স্ত্রীকে বিবাহ করে এনেছে সে কোনো সাধারণ স্ত্রী নয়, সে একজন ডাইনি। সে বদলা নিতেই এইখানে এসেছে। আর সে কোনো সাধারণ নয়, সে এক বিশেষ প্রজাতির ডাইনি, যে নিজের শিকারের পায়ে ধীরে ধীরে চেপে নিজের শরীরের বিষ ঢেলে দেয়। সাধু বাবা, তাহলে তাড়াতাড়ি করে এর একটা উপায় বলুন আমাদের। মহারাজের কাছে সময় খুবই কম রাজগুরু। আজ অমাবস্যার রাত। আজকের রাতে মহারাজের জ্ঞান ফেরানো খুবই জরুরি, না হলে মহারাজের মৃত্যু নিশ্চিত। কিন্তু ওই ডাইনির অন্ত হওয়াটাও জরুরি, না হলে এক এক করে প্রত্যেক কৃষ্ণনগরবাসীকেই সে মেরে ফেলবে আর খেয়েও ফেলবে। এটা বলে সাধু আর রানী পদ্মাবতীর দিকে তাকিয়ে আবার বলে ওঠে, তোমাকে এখনই ওই জঙ্গলের ডান দিকের পথ ধরে এগিয়ে যেতে হবে।
ওই ঘন জঙ্গলের ভিতরে একটা সুন্দর পুকুর আছে, আর সেটা কোনো সাধারণ পুকুর নয়, একটা মায়াবী পুকুর। তোমাকে ওই নদীর জল ভরে এইখানে আনতে হবে। এটা বলেই সাধু বাবা একটা কুণ্ডলী রানী পদ্মাবতীকে দেয়। সাধু বাবা, আমিও কি রানী পদ্মাবতীর সাথে যেতে পারি? না, এই কাজ রানী পদ্মাবতীকে একাই করতে হবে। ওই পুকুর থেকে শুধু বিবাহিত স্ত্রীরাই জল ভরে আনতে পারে। রানী পদ্মাবতী কুণ্ডলী নিয়ে নিজের ঘোড়ায় বসে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে। অনেক সময় যাওয়ার পরে রানী পদ্মাবতী একটা সুন্দর পুকুর দেখতে পেল, যার জল রং বেরঙের আলোর সাথে চকচক করছিল। রানী পদ্মাবতী পুকুরকে দেখে নিজে নিজেই বলে ওঠে, মনে হচ্ছে এটাই সেই জাদুই পুকুর যেটার ব্যাপারে সাধু বাবা আমাকে বলেছিল। রানী পদ্মাবতী জল ভরার জন্য পুকুরের কাছে চলে যায়, কিন্তু যখনই রানী পদ্মাবতী কুণ্ডল নিয়ে জলের ভেতরে প্রবেশ করতে যাবে, তখনই জলের ভেতর থেকে কোনো আওয়াজ আসে। তুমি এই পুকুর থেকে জল নিতে পারবে না। আমার স্বামীর প্রাণ সংকটে আছে, দয়া করে আমায় জল নিতে দিন। এই নদীর একটা নিয়ম আছে রানী পদ্মাবতী, এই জল যদি কাউকে জীবন দান দেয় আর একজনের প্রাণ ছিনিয়েও নেয়। আমি ঠিক বুঝতে পারলাম না। যদি তুমি এই পুকুরে জল নিয়ে যাও আর তোমার স্বামীর গায়ে ছিটিয়ে দাও, তাহলে তোমার স্বামী তো প্রাণে বেঁচে যাবে, কিন্তু তুমি সেই মুহূর্তেই মারা যাবে। এটা শুনে রানী পদ্মাবতী বলে ওঠে, আমার জীবনের আমার কোনো চিন্তা নেই, শুধু আমার স্বামীর জীবন যেন বেঁচে যায়। তুমি পরীক্ষায় সফল হয়ে গেছো। তোমার মনে যদি একটুও সংশয় আসতো, তাহলে তুমি এই মুহূর্তেই মারা যেতে, কিন্তু তুমি একজন পবিত্র স্ত্রী, আর এই জাদুই পুকুর তোমার মতো মানুষদের সম্মান করে। তুমি এইখান থেকে যত ইচ্ছা তত জল নিয়ে যেতে পারো। রানী পদ্মাবতী তাড়াতাড়ি করে কুণ্ডলে জল ভরে নেয়, আর ঘোড়ায় চড়ে কিছু সময় পরেই সে সাধু বাবার সামনে উপস্থিত হয়। সাধু বাবা সন্তুষ্ট হয়ে বলে ওঠে, আমি জানতাম তুমি একজন স্বচ্ছ হৃদয়ের পবিত্র স্ত্রী। যদি আমি রাজগুরুকে তোমার সাথে পাঠাতাম, তাহলে হয়তো রাজগুরু নদীর কথা শুনে ভয় পেয়ে যেত। কিন্তু এর আগে কি করতে হবে সাধু বাবা? রাত তো হয়েই গেল। মধ্যরাতের আগে কিছু সময়ের জন্য ওই ডাইনি মহল থেকে অদৃশ্য হয়ে যাবে, কারণ তাকে তার আসল রূপে আসতে হয়। আর যখন সে তার আসল রূপে আসে, তখন কারো না কারো রক্ত সে অবশ্যই খায়, আর তার হৃদয় বের করেও খেয়ে ফেলে। আমাদের মধ্যরাতের সময় মহারাজের কক্ষে যেতে হবে। ঠিক আছে বাবা, আমি মহলের একটা গুপ্ত দুয়ার জানি, যেটা হয়তো রানী মায়ান্দ্রী জানে না। আমি আপনাকে ওই দুয়ার দিয়েই মহারাজের কক্ষে নিয়ে যাব। মধ্যরাতের সময় রানী পদ্মাবতী, সাধু আর রাজগুরুকে ওই গুপ্ত দুয়ার দিয়েই মহারাজের কক্ষে নিয়ে গেল। রাজু ভানুপ্রতাপ অজ্ঞান হয়ে পড়েছিল, আর মায়ান্ত্রী সেখানে ছিল না। সাধু বাবা রানী পদ্মাবতীকে বলে ওঠে, মহারাজের গায়ে তাড়াতাড়ি নদীর জল ছিটিয়ে দাও। পুকুরের জল ছিটিয়ে দেওয়ার পরেই মহারাজ ভানুপ্রতাপের জ্ঞান ফিরে আসে, আর উঠে এদিক ওদিক দেখতে থাকে। নিজের কক্ষে সাধু বাবা, রাজগুরু আর রানী পদ্মাবতীকে দেখে পুরোপুরি আশ্চর্য হয়ে যায় এবং বলে ওঠে, তোমরা তিনজন আমার কক্ষে কি করছো? কিছু সময় অপেক্ষা করুন মহারাজ, তারপর আপনি ঠিকই জানতে পারবেন। সাধু বাবার এটা বলতে বলতেই মায়ান্ত্রী তাড়াতাড়ি করে ঘরে ঢুকলো, আর রাজা ভানুপ্রতাপকে দেখে পুরোপুরি আশ্চর্য হয়ে যায়। মায়ান্দ্রীকে আশ্চর্য হতে দেখে সাধু রহস্যময়ীভাবে মায়ান্দ্রীকে বলে ওঠে, মহারাজকে জ্ঞানে দেখে আশ্চর্য কেন হচ্ছেন রানী? আপনার তো খুশি হওয়ার কথা। এটা আপনি কেমন কথা বলছেন সাধু বাবা? কেউ কি আমাকে বলবে এখানে হচ্ছেটা কি? তখনই সাধু বাবা নিজের পুটলি থেকে কিছু বের করে মায়ান্ত্রীর উপর ছুঁড়ে মারে। মায়ান্ত্রী কষ্টে চেঁচিয়ে ওঠে, আর আচমকা একটা ভয়ানক ডাইনিতে পরিণত হয়, আর ক্রোধ নিয়ে সবাইকে দেখতে থাকে। দেখেছেন মহারাজ, আপনার দ্বিতীয় স্ত্রীর কোনো সাধারণ মানুষ নয়, সে একজন ডাইনি। বল, মহারাজকে কেন মারতে চাস তুই? কারণ এ আমার ছোট বোনকে আমার চোখের সামনে মেরেছে। এটা শুনে রাজা ভানুপ্রতাপ খুব আশ্চর্য হয়ে যায় এবং বলে ওঠে,
এটা তুমি কি বলছো? আমি তো কাউকেই মারিনি। যেই হরিণটাকে তুই তীর দিয়ে মেরেছিলি ওই আমার ছোট বোন ছিল। তখন ওই সময় একটা হরিণের রূপ ধরে ঘুরে বেড়াচ্ছিল। তুমি যখন ওকে তীর দিয়ে মারলে তখনই আমি তোর সৈনিককে মেরে ফেলেছিলাম। পারতাম ওই সময় তোকেও মারতে, কিন্তু আমি ভাবলাম তোকে তো এত সহজে মৃত্যু দেব না, তাই আমি তোকে অজ্ঞান করে দিই। আর পরের দিন একটা সুন্দর স্ত্রী রূপ ধারণ করে তোর সাথে দেখা করি, আর তোকে আমার ভালোবাসার জালে ফাঁসিয়ে নিলাম। তুই রাজুকে মেরেছিস তাই না? আর কাল রাতে ওই দুইজন পাহারাদারকেও তুই মেরেছিস তাই না? হ্যাঁ, কারণ মধ্যরাতে আমাকে আমার আসল রূপে আসতে হয়, আর যখন আমি আমার আসল রূপে আসি তখন কারো না কারো রক্ত আমার চাই চাই, আর তার হৃদয়েও আমি খেয়ে নিই, এবার সে মানুষ হোক বা কোনো পশু। মহারাজের পা চেটে তুই তোর বিষ মহারাজের শরীরে প্রবেশ করাচ্ছিলি কেন? মূর্খ সাধু, এটা তো আমি বহু আগে থেকেই শুরু করে দিয়েছিলাম। যখন আমি একে জঙ্গলে দেখেছিলাম তখন তো আমিই আমার বিষ দিয়ে অজ্ঞান করেছিলাম একে, আর পরের দিন যখন জেগে উঠেছিল তখন তো আমার বিষের জন্যই হাঁটতে পারছিল না, আর আমি একে তারপর আমার ঘরে নিয়ে যাই আর একে একে মানুষের মতো মিথ্যা গল্প শোনাই। মানুষ তো এমনিতেই মূর্খ, তারা কোনো নরম হৃদয় বা ভোলা ভালা মুখ থেকেই ভালোবাসতে শুরু করে। মূর্খ ডাইনি মূর্খ মানুষ না, তোর মতো ডাইনিরা হয়। যে জাদু তোর উপর করলাম ওটা কিছুক্ষণ পরেই শুরু হয়ে যায়, আর কিছুক্ষণ হয়ে গেছে, মরার জন্য তৈরি হয়ে যায়। সাধুর এটা বলতে বলতেই ডাইনির শরীরে আগুন লেগে যায় আর সে চেঁচাতে লাগে। কিছু সময় পরেই সে ধুলো হয়ে মিশে যায়। তখন সাধু রাজু ভানুপ্রতাপকে বলে ওঠে, তোমার ওই ঘন জঙ্গলে যাওয়া উচিত হয়নি মহারাজ। কখনো কখনো বড়দের কথা শুনতে হয়, আমরা তাদের কথা না শুনে নিজেদের বিপদের ভিতরে ফেলে দিই। এখন আপনি নিজেকেই দেখেন, আপনি ওই জঙ্গলে গেলেন আর নিজের দুই সৈনিকের প্রাণ হারিয়ে ফেললেন, আর একটা ডাইনিকে বিয়ে করে আনলেন, আর 3 নির্দোষ লোকের প্রাণ হারিয়ে ফেললেন। এটা বলে সাধু বাবা সেখান থেকে চলে যায়, কারণ ডাইনির অন্ত হয়ে গেছিল। গল্পটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর যারা যারা প্রথম পর্ব দেখেননি তারা গিয়ে দেখে আসুন, না হলে গল্পটা বুঝতে পারবেন না। ধন্যবাদ।